ক্লাস 12 তোমাদের যে রিডিউস সিলেবাস ছিল তাতে আমরা ভৌমজলের কাজ সেটা রিডিউস সিলেবাসের মধ্যে ছিল এবং সেটা আমরা পড়ে নিয়েছি। তো এবার সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মাটি বা মৃত্তিকা, সয়েল কথাটা। এখন ভৌমজলের কাজ থেকে আমরা যে ব্যাপারগুলো পড়েছি সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত বিভিন্ন কাজ বা ভূমিরূপ। এখন এরপরে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটাও কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটা অংশ, সেটা হচ্ছে মাটি, মৃত্তিকা বা সয়েল। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই মৃত্তিকা বা সয়েল কাকে বলে, কিভাবে মাটির উৎপত্তি হয় এবং এই মাটি উৎপত্তি হতে গেলে কি কি শর্তের প্রয়োজন বা কোন কোন বিষয়গুলো মাটি সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, কোথায় কি ধরনের মাটি হবে, সেগুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তো আমরা প্রথমে মাটি কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ মাটি বলতে আমরা কি বুঝি বা মৃত্তিকা কি জিনিসটা কি। তো সাধারণভাবে যদি আমরা বলি তাহলে মাটি হচ্ছে শিলাচূর্ণ এবং জৈব পদার্থের মিশ্রণ। এটা একদম সোজা ভাষায় যদি বলি, অর্থাৎ শিলাচূর্ণ আর জৈব পদার্থ এই দুটোর মিশ্রণকেই বলা হচ্ছে মাটি, একদম সাধারণ। কিন্তু সয়েল, আমরা যেটা বলছিলাম যে সয়েল, SOIL, এই কথাটা এসেছে কিন্তু কোথা থেকে? ল্যাটিন একটা শব্দ আছে যেটা হচ্ছে সোলাম, SOLUM। এই সোলাম কোথা থেকে সয়েল কথাটা এসেছে। এখন সোলাম মানেটা কি তাহলে? অর্থাৎ ল্যাটিন শব্দ যে সোলাম, যার থেকে সয়েল কথাটা এসেছে। এই সোলাম কথার অর্থ হচ্ছে ভূমিতল বা মেঝে। মেঝে আমরা বলি ভূমিতল বা মেঝে। তাহলে অর্থাৎ বলা হচ্ছে ভূপৃষ্ঠের ওপর যে ভূমিতল, সেই ভূমিতলের শিথিল নিষ্ক্রিয় ধূসর রঙের একটা স্তর যা উদ্ভিদকে ধারণ করে রাখে। তাহলে ভূপৃষ্ঠের ওপর শিথিল নিষ্ক্রিয় ধূসর রঙের একটা স্তর যেটা উদ্ভিদকে ধারণ করে রাখে, যে স্তরটা, সেটাকে বলা হচ্ছে মৃত্তিকা বা মাটি, মৃত্তিকা স্তর। তবে এই মাটির কাকে বলে এর সংজ্ঞাটা বিভিন্ন মৃত্তিকা বিজ্ঞানীরা তারা বিভিন্নভাবে মাটির সংজ্ঞাটাকে বলেছেন। যেমন VV ডকুচেন, তিনি মাটির সংজ্ঞায় কি বলছেন না, মাটি হলো একটি বস্তু, সেটা একটা বস্তু যা প্রাকৃতিক বিবর্তনের ফলে এবং মানুষের জটিল ক্রিয়া প্রক্রিয়া দ্বারা সৃষ্ট। অর্থাৎ এখানে মানুষকে নিয়ে আসা হলো, অর্থাৎ তার সঙ্গে শিলা, জীবজগৎ, জলবায়ু সবগুলোকে ধরা হচ্ছে। তার মানে বলছে যে এটা একটা বস্তু যা প্রাকৃতিক বিবর্তনের ফলে ভূপৃষ্ঠে উদ্ভূত হয়, মানে ভূপৃষ্ঠের ওপরে থাকে, এবং যেটা শিলা, জীবজন্তু, জলবায়ু, ভূপ্রকৃতি এবং মানুষের জটিল ক্রিয়া প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হয়। তো এটা VV ডকুচেন মাটির এইভাবে সংজ্ঞা দিয়েছেন। এখন এই সংজ্ঞা বিভিন্নভাবে পাল্টেছে। যেমন 1956 সালে জফি বলে একজন মৃত্তিকা বিজ্ঞানী, তিনি মৃত্তিকার একটু আধুনিক আর একটু সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন কি না, মাটি হলো খনিজ ও জৈব পদার্থের সংমিশ্রণ। অর্থাৎ খনিজ পদার্থ এবং জৈব পদার্থ দিয়েই গঠিত এবং বিভিন্ন বৈষম্যমূলক স্তরে বিভক্ত হয়ে একটা প্রাকৃতিক বস্তু তৈরি করছে, যার নিচে বস্তু থেকে ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য এবং জৈব চরিত্র সম্পূর্ণ আলাদা। অর্থাৎ নিচের বস্তুর থেকে ওপরের বস্তুর মধ্যে একটা
ভৌত এবং রাসায়নিক এবং জৈব চরিত্রের সম্পূর্ণ আলাদা থাকছে। তার মানে বলা হচ্ছে যে এখানে খনিজ পদার্থ জৈব পদার্থের একটা সংমিশ্রণ এবং বিভিন্ন বৈষম্যমূলক স্তরে বিভক্ত, মানে স্তরগুলো একটা আলাদা আলাদা ভাবে বিভক্ত, এবং যার মধ্যে নিচের স্তরের সঙ্গে ওপরের স্তরের কোনো মিল নেই, অর্থাৎ ভৌত রাসায়নিক এবং জৈব পদার্থের চরিত্রের মধ্যে কোনো সেরকম সম্পূর্ণ আলাদা আলাদা একটা স্তর তৈরি করছে। তো যাই হোক, আমরা এই ভিভি ডকুচর হোক আর জপি হোক, আমরা যদি সবগুলোর সংজ্ঞাগুলোকে যদি এক করি, তাহলে এক করে যদি আমরা একটা মানে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে না, মৃত্তিকা হলো ভূপৃষ্ঠের বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা আবহ বিকারকৃত ও প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি শিথিল পদার্থ। তাহলে কি বলা হচ্ছে না, ভূপৃষ্ঠের বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা আবহ বিকারকৃত, এবং প্রথমে আবহ বিকার হচ্ছে আবহ বিকারকৃত এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি শিথিল পদার্থ, অর্থাৎ খুব শিথিল নরম, এবং যার মধ্যে জৈব পদার্থ স্বাভাবিকভাবে যুক্ত হয়েছে, যার স্তর বিন্যাস করা সম্ভব এবং যেটি উদ্ভিদ সৃষ্টি উপযোগী। তাহলে এখানে অনেকগুলো ব্যাপক অর্থে ব্যবহার করা হলো সয়েলের সংজ্ঞাটাকে। তার মানে বলছে যে ভূপৃষ্ঠের বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা আবহ বিকার হবে প্রথমে, তারপরে প্রাকৃতিকভাবে সৃষ্ট শিথিল পদার্থ, যেগুলো শিথিল পদার্থ সেগুলো জৈব পদার্থের সঙ্গে যুক্ত হবে এবং যার স্তর বিন্যাস আমরা করতে পারবো এবং যেটি উদ্ভিদ সৃষ্টির উপযোগী। এই সংজ্ঞাগুলো থেকে আমরা একটা নির্দিষ্ট সংজ্ঞা আমরা বললাম। তাহলে মাটি মোটামুটি আমরা যদি একদম সাধারণ অর্থে বলি, তাহলে মাটি যেটা আমরা প্রথমেই বললাম যে শিলাচূর্ণ আর জৈব পদার্থের সংমিশ্রণ, আর কিছু না। এইবার দেখা যাক যে মাটির মধ্যে কি কি উপাদান আছে, অর্থাৎ মাটি কি কি উপাদান নিয়ে তৈরি। তো মাটি প্রধানত 4টি উপাদান নিয়ে তৈরি। এক হচ্ছে খনিজ পদার্থ, বায়ু, জল আর জৈব পদার্থ। তাহলে 4টে, এক হচ্ছে খনিজ পদার্থ, 2 হচ্ছে বায়ু, 3 হচ্ছে জল আর জৈব পদার্থ, 4 হলো জৈব পদার্থ। তাহলে খনিজ পদার্থ, বায়ু, জল আর জৈব পদার্থ, এই 4টে উপাদান মাটির মধ্যে আছে। এগুলো হচ্ছে উপাদান। এবার এই যে উপাদানগুলো আমরা বললাম, এই উপাদানগুলো কিরকম পার্সেন্টেজে থাকে। যেমন খনিজ পদার্থ হচ্ছে 45%, অর্থাৎ যা আমি যদি টোটাল কোনো একটা অংশের মাটিকে 100% ধরি, তাহলে তার মধ্যে 45% থাকবে খনিজ পদার্থ, 25% থাকছে বায়ু, অর্থাৎ মাটির মধ্যে বায়ু মিশে থাকে, জল থাকছে 25% জল, আর জৈব পদার্থ থাকছে 5%। তাহলে টোটাল আমাদের 100% হয়ে গেল। তাহলে খনিজ পদার্থ 45%, বায়ু 25%, জলও 25% আর জৈব পদার্থ 5%, অনলি 5%। এই 4টেকেই বলা হচ্ছে, এই 4টে উপাদান নিয়ে মাটি তৈরি। এখন খনিজ পদার্থ মানে তাহলে পাথরের মধ্যে খনিজ পদার্থ হচ্ছে শিলা, তাহলে শিলা ভেঙেই কিন্তু মাটি তৈরি হবে, মাটি হঠাৎ করে তৈরি হয়ে যাবে তা নয়, অর্থাৎ পাথর ভেঙে তবেই সেগুলো মাটিতে পরিণত হবে অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে। এখন দেখা যাক যে মাটি তাহলে উৎপত্তি হয় কি করে, মাটিটা তৈরি হয় কি করে। এখন মাটি তৈরি হয় শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, এই 3টের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে। শিলামণ্ডল মানে পাথর থাকতে হচ্ছে, বায়ুমণ্ডল মানে কি না বায়ু, যে কার্বন ডাইঅক্সাইড, গ্যাসীয় পদার্থগুলো আছে সেইগুলো, এবং জীবমণ্ডল মানে সেখানে উদ্ভিদ, প্রাণী, মানুষ, এরাও মাটির সৃষ্টিতে কিন্তু কাজে লাগছে। এখন এই 3টে অর্থাৎ শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, এদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কি হয়, মাটি সৃষ্টি হয়। এখন যদি আমরা দেখি যে মাটি ভূপৃষ্ঠ থেকে সাধারণত কত গভীরতা পর্যন্ত থাকে, তো
তো মাটি ভূপৃষ্ঠ থেকে সাধারণত দেখা যায় যে 10 মিটার গভীরতা পর্যন্ত মাটির আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 10 মিটার গভীরতা ভূপৃষ্ঠ থেকে আমরা যদি নিচের দিকে খুঁড়ে যাই তাহলে 10 মিটার গভীরতা পর্যন্ত আমরা মাটির অবস্থান দেখতে পাবো, অর্থাৎ মাটি 10 মিটার গভীরতা পর্যন্ত সেখানে আছে, এটা আমরা বুঝতে পারবো। এখন মাটি গঠনকারী যে বিভিন্ন শিলা, আমরা বললাম যে শিলাগুলো ভেঙেই কিন্তু মাটি পরবর্তী পর্যায়ে মাটির সৃষ্টি হয়। তাহলে শিলা মানে হচ্ছে আদি শিলা, আদি শিলা মানে পাথর সোজা কথা। সেই শিলাগুলো প্রথমে কি হবে, চূর্ণ বিচূর্ণ হতে হবে। সেই চূর্ণ বিচূর্ণ কে করবে, আবহবিকার। আমরা আবহবিকার আগে পড়েছি, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক, এই 3 ধরনের আবহবিকার আছে। তো সেই যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের দ্বারা কি হবে না, বড় পাথর আগে কি হবে, ভাঙবে। তার মানে ধরে নাও, আমরা যদি ধরি তাহলে এখানে একটা মনে করেন শিলা পড়ে রয়েছে, একটা শিলা আছে। এইবার এই শিলাটার মধ্যে কি হচ্ছে না, আবহবিকার হচ্ছে, অর্থাৎ উত্তাপ এতে পড়ছে, বৃষ্টিপাত পড়ছে। তো যান্ত্রিক এবং রাসায়নিক এই দুটো প্রক্রিয়াতে কি হচ্ছে, এই যে শিলাটা, এই শিলাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, শিলাটা ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এরকম ভেঙে গেল, পুরোটা ভেঙে গেল, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এইবার কি হচ্ছে না, তাহলে এই কাজটা কে করলো, আবহবিকার। তাহলে আবহবিকার কিন্তু মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান, অর্থাৎ আবহবিকার না হলে মাটি হবেই না। কারণ প্রথমে পাথরটাকে ভাঙতে হবে, শিলাটা ভাঙতে হবে। তাহলে শিলা চূর্ণ বিচূর্ণ হলো এবং বিয়োজিত হলো। এইবার এই কাজটা কিন্তু বহুদিন ধরে চলবে, একদিনে নয়। অর্থাৎ একটা পাথর চূর্ণ বিচূর্ণ হতে অনেক সময় লাগে, তারপর যান্ত্রিক রাসায়নিক আবহবিকার ঘটবে, সময় লাগে। তো এই যে আবহবিকার ঘটলো, এই আবহবিকার ঘটার পরে এই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে এটাকে বলা হচ্ছে রেগোলিত তৈরি হয়ে যাচ্ছে। এর সঙ্গে কি হবে, এবার জৈব পদার্থ মিশ্রিত হবে। জৈব পদার্থ মানে কি, ধরো গাছের পাতা, ডালপালা, এই সবগুলো মাটিতে সঙ্গে মিশে গেল, বা এই চূর্ণ বিচূর্ণ তখনও মাটি তৈরি হচ্ছে না, চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে মিশে গেল। ধরো এর সঙ্গে একটা পাতা এর সঙ্গে পড়ে রইল, এর সঙ্গে পাতা পড়ে রইল। এইবার এই গাছের পাতা বা প্রাণী মরে এর উপরে পড়ে রইল। এইবার যখনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হয়ে সেই পাতা, প্রাণী, ছোট ছোট প্রাণী, তারা কি হবে, মৃত প্রাণী, তারা কি হবে, পচে যাবে, অর্থাৎ সোজা কথায় বিয়োজিত হবে। বিয়োজক পদার্থ অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা কি করবে, এই পাতাগুলোকে পচিয়ে দেবে। পচিয়ে দেওয়ার পরে কি করবে না, হিউমাস তৈরি করবে। অর্থাৎ এই পাতাগুলো পচে গিয়ে এই যে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো আছে তার সঙ্গে হিউমাস তৈরি করে ওই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে মিশে যাবে। এইটাকে বলা হচ্ছে হিউমিফিকেশন। অর্থাৎ হিউমিফিকেশন প্রক্রিয়া জৈব পদার্থ, পচা পাতা মানে জৈব পদার্থ, সেইগুলো মাটির সঙ্গে ওই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে মিশে গেল। এইবার যেই মিশে গেল তখন ওই যে হিউমাস থেকে কিছু অ্যাসিড, রাসায়নিক প্রক্রিয়ায় কিছু অ্যাসিড এই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিক্রিয়া ঘটাবে। বিক্রিয়া ঘটিয়ে কি করবে না, নতুন নতুন খনিজ তৈরি করবে। অর্থাৎ শিলার মধ্যে যে খনিজগুলো ছিল তার সঙ্গে হিউমাস থেকে যে অ্যাসিড বেরোচ্ছে তার বিক্রিয়া ঘটে আরো নতুন নতুন খনিজ তৈরি করবে ওই চূর্ণ বিচূর্ণ শিলাগুলোর মধ্যে, এবং আরো ভাঙতে শুরু করবে। সেইটাকে বলা হচ্ছে খনিজকরণ, অর্থাৎ খনিজকরণ ঘটছে। তাহলে প্রথমে হলো আবহবিকার, তারপরে হলো হিউমিফিকেশন, হিউমাস বা জৈব পদার্থের সঙ্গে মিশলো। এবার হচ্ছে খনিজকরণ, মানে হচ্ছে কি না, ওই হিউমাস থেকে নিঃসৃত অ্যাসিডগুলো এর সঙ্গে মিশে গিয়ে নতুন নতুন খনিজ তৈরি করে ফেলবে। এরপরে এই খনিজগুলো যেগুলো তৈরি হলো এবং শিলার মধ্যে যেগুলো ছিল সেইগুলো উপরে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির জলের সঙ্গে ধৌত প্রক্রিয়ায় নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ খনিজ পদার্থগুলো দ্রবীভূত হয়ে মাটির এই শিলাগুলোর নিচে চলে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ শিলার নিচে চলে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে অ্যালুভিয়েশন। অর্থাৎ অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় খনিজ পদার্থগুলো মাটির নিচে চলে গেল।
এইবার যে স্তরে গিয়ে ওই খনিজ পদার্থগুলো স্থানান্তরিত হয়ে যে স্তরে গিয়ে জমা হলো সেটাকে বলছে ইলুভিয়েশন। অর্থাৎ একটা হচ্ছে অ্যালুভিয়েশন, আর একটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। অ্যালুভিয়েশন আর ইলুভিয়েশন, এই দুটো প্রক্রিয়ায় সম্পূর্ণ মাটিটা তৈরি হবে। অর্থাৎ একটা অনেকগুলো স্তর তৈরি করে ফেলে। তাহলে নিচে গিয়ে এরকম স্তরে খনিজ পদার্থগুলো নিচে গিয়ে জমা হচ্ছে, জমা হয়ে এখান থেকে পুরো একটা মাটির স্তর তৈরি করলো। আমরা পরে মৃত্তিকা প্রোফাইল যখন পড়বো তখন মৃত্তিকা স্তরগুলো আমরা দেখতে পাবো। তাহলে মোটামুটি এইভাবে যে কোনো জায়গার মাটি সৃষ্টি হয়। অর্থাৎ প্রথমে আবহবিকার, যেটা না হলে এটা মূল ভিত্তি, আবহবিকার হলো, তারপরে হিউমিফিকেশন হলো, তারপরে খনিজকরণ হলো, তারপরে অ্যালুভিয়েশন হলো, মানে খনিজ পদার্থগুলো স্থানান্তরিত হচ্ছে, তারপরে এক জায়গায় গিয়ে সঞ্চিত হলো, সেটা হচ্ছে ইলুভিয়েশন। এই প্রক্রিয়াগুলোকে যদি আমরা ধরি তাহলে মাটির উৎপত্তি হবে বা সৃষ্টি হবে। এইবার আমরা দেখি এই প্রক্রিয়াটাকে আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা মোটামুটি কতগুলো জিনিস পাবো। যেমন ধরো প্রক্রিয়াগুলো যেমন ধরো শিলা, প্রথমে ধরো শিলা, তাহলে এই শিলা থেকে হয়ে গেল আবহবিকার, এই আবহবিকার হলো। তাহলে শিলা থেকে আবহবিকার, আবহবিকার থেকে হলো রেগোলিথ, আবহবিকার থেকে হয়ে গেল রেগোলিথ, রেগোলিথ হয়ে গেল। এবার যদি আমরা ধরি এই শিলার সঙ্গে জৈব পদার্থ মিশে গেল, শিলার সঙ্গে জৈব পদার্থ মিশে, তাহলে জৈব পদার্থ কি হচ্ছে? বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হলো। এইবার বিয়োজিত হয়ে কি করলো? হিউমাস তৈরি করলো। তাহলে শিলা আবহবিকারের দ্বারা চূর্ণ বিচূর্ণ হলো, রেগোলিথ তৈরি হলো। এখানে জৈব পদার্থ বিয়োজিত হলো, হয়ে হিউমাস তৈরি করলো। ঠিক আছে, এইবারে রেগোলিথের সঙ্গে হিউমাস জুড়ে গেল, অর্থাৎ রেগোলিথ আর হিউমাস মিশে গেল, মিশে গিয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকা গঠনকারী এখানে প্রক্রিয়া তৈরি হবে। তাহলে প্রক্রিয়া তৈরি হচ্ছে, এই প্রক্রিয়ার মাধ্যমে মাটি তৈরি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে মাটি তৈরি হচ্ছে। তাহলে শিলা থেকে আবহবিকার হলো, আবহবিকার থেকে রেগোলিথে গেল, জৈব পদার্থ বিয়োজিত হলো, হিউমাস তৈরি হলো, রেগোলিথ আর হিউমাস মিশে গিয়ে তারপরে আমরা যে প্রক্রিয়াগুলো বললাম, খনিজকরণ, ইলুভিয়েশন, অ্যালুভিয়েশন, সেই প্রক্রিয়াগুলো, আরো অনেক জটিল প্রক্রিয়া আছে, পরের দিকে আমরা আসবো, সেই প্রক্রিয়াগুলোর দ্বারা মাটি তৈরি হলো। এইটা হচ্ছে মাটির তৈরির মেকানিজম, অর্থাৎ কিভাবে মাটি তৈরি হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পেলাম। এইবার আমরা দেখব যে মাটি গঠনের বিভিন্ন কারণ আছে, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির কিছু কারণ আছে। সেই কারণগুলো একজন রুশ বিজ্ঞানী ভিভি ডকুচেভ 4টে প্রধান কারণের কথা বলেছিলেন, এবং তারও পরবর্তীকালে 1958 সালে জেনি বলে একজন মৃত্তিকা বিজ্ঞানী, তিনি মৃত্তিকা সৃষ্টির 5টা কারণের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ ভিভি ডকুচেভ 4টে বলেছিল, আর জেনি 5টা মৃত্তিকা কারণ হিসাবে, মৃত্তিকা সৃষ্টির কারণ হিসাবে 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। এবং সেটা একটা ফর্মুলার সাহায্যে আমরা যদি ধরি তাহলে বলা হচ্ছে S সমান F, F মানে হচ্ছে ফাংশন, ClO, তারপরে হচ্ছে R, তারপরে P, তারপরে হচ্ছে T। এই ফর্মুলাটা থেকে বোঝা যাচ্ছে যে মৃত্তিকা সৃষ্টির 5টা কারণ আছে, 1 2 3 4 5টা। অর্থাৎ এদের ফাংশনের দ্বারাই সয়েল তৈরি হচ্ছে, S মানে সয়েল বলা হচ্ছে। এখন Clটা কি? Cl মানে হচ্ছে জলবায়ু, ক্লাইমেট বা জলবায়ু। ওটা কি? ও হচ্ছে অর্গানিজম বা জৈব পদার্থ, যেটা আমরা বললাম যে জৈব পদার্থ মাটির সঙ্গে মিশে যায়। আর কি? আর মানে হচ্ছে রিলিফ, আর হচ্ছে রিলিফ মানে কি না? ভূপ্রকৃতি। পি হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল মানে আদি শিলা, অর্থাৎ যে শিলাটা চূর্ণ হচ্ছে আবহবিকারের দ্বারা।
আর টি হচ্ছে টাইম, সময়। এই পাঁচটার মিলিত কারণে মাটি সৃষ্টি হতে পারে, মাটি সৃষ্টি হচ্ছে। এরা পাঁচজন নিয়ন্ত্রণ করে। এখন এদের এদের ফাংশনের দ্বারাই সয়েল তৈরি হচ্ছে। তাহলে সি মানে হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু, ও হচ্ছে অর্গানিজম, আর হচ্ছে রিলিফ, পি হচ্ছে প্যারেন্ট মেটেরিয়াল বা আদিশিলা, আর টি হচ্ছে টাইম। অর্থাৎ জলবায়ুর হেরফেরে মাটি বিভিন্ন ধরনের হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে জলবায়ু, এটা হচ্ছে জৈব পদার্থ, এটা হচ্ছে ভূপ্রকৃতি, এটা হচ্ছে শিলা বা আদিশিলা, আর এটা হচ্ছে সময়। তাহলে জলবায়ু আর জৈব পদার্থ এই দুটোকে বলা হচ্ছে সক্রিয় কারণ। অর্থাৎ জলবায়ু আর জৈব পদার্থ এই দুটোকে বলা হচ্ছে মাটি গঠনের সক্রিয় কারণ। কারণ কি না, এরা দুজনে একদম ডাইরেক্টলি মাটি গঠনে সাহায্য করে বা মাটি গঠনকে নিয়ন্ত্রণ করে ডাইরেক্টলি। আর ভূপ্রকৃতি আর প্যারেন্ট মেটেরিয়াল বা আদিশিলা আর একটা যে টাইম টি, এরা পরোক্ষভাবে বা নিষ্ক্রিয় কারণ হিসাবে বলা যেতে পারে, পরোক্ষভাবে মাটি গঠনে সাহায্য করে। তো প্রথমে আমরা দেখছি জলবায়ু, তারপরে জৈব পদার্থ, ভূপ্রকৃতি, আদিশিলা আর সময়। এখন জলবায়ু দেখা যাচ্ছে, জলবায়ু হচ্ছে মাটি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ। কারণ জলবায়ুর মধ্যে আমরা উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা এইগুলো দেখি। তো একটা মাটির মধ্যে ওই উষ্ণতা বাড়া কমাতে মাটির মধ্যে উর্বরতা বাড়া কমা করতে পারে। বৃষ্টিপাতও সেখানে, যেখানে অধিক বৃষ্টিপাত হয় সেখানে দেখা যাচ্ছে মাটির উপর স্তরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম মাটির নিচের স্তরে চলে যায়। তার ফলে কি হচ্ছে, মাটিটা আম্লিক প্রকৃতির হয়ে যায়। তো আবার যেখানে স্বল্প বৃষ্টি হয় সেখানে মাটির উপর স্তরে খনিজ পদার্থগুলো সঞ্চিত হয়ে যায়। তো এইভাবে দেখা যাচ্ছে যে জলবায়ু মাটি কোথায় কি ধরনের হবে, খনিজ পদার্থের পরিমাণ মাটির মধ্যে কোথায় বেশি থাকবে, উপর স্তরে না নিচের স্তরে, সেটাও নির্ভর করছে জলবায়ুর উপর নির্ভর করছে। তারপরে হচ্ছে জৈব পদার্থ। আমরা জৈব পদার্থের কথা বলেছি। জৈব পদার্থ এবং উষ্ণতার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেটা জলবায়ুর মধ্যে উষ্ণতার কমা বাড়াতে মৃত্তিকার মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সেইগুলো কমা বাড়া হয়। অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে আর্দ্র অঞ্চলে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ বেড়ে যেতে পারে। অর্থাৎ এই উষ্ণতা এবং বৃষ্টিপাত এরা কি করছে না, মাটি গঠনকে অনেকটা নিয়ন্ত্রণ করছে। এখন জৈব পদার্থ মানে হচ্ছে জীবজগৎ, যেটা উদ্ভিদ এবং প্রাণী দুটোই থাকতে পারে। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যেমন কেঁচো, কেঁচো যেমন তার মলটা নাইট্রোজেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। তাহলে মাটির মধ্যে যদি প্রচুর কেঁচো থাকে তাহলে সেই মাটিটা খানিকটা উর্বর হয়ে যাবে। তারপরে ছুঁচো, পিঁমড়ে, ইঁদুর এরা মাটির মধ্যে গর্ত করে মাটির মধ্যে খনিজের মিশ্রণ ঘটায়। তাহলে এইগুলো আমরা জীবজগতের সঙ্গে আমরা এগুলো বলছি, অর্গানিজম হিসাবে এগুলো ধরছি। এবং উদ্ভিদ ওই তাদের গাছের পচা পাতা মাটির সঙ্গে মিশে যাচ্ছে, মিশে গিয়ে হিউমাস তৈরি করে ফেলছে। এটাও মানে জৈব পদার্থ মাটি গঠনের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে। এই দুটো হচ্ছে মেন, অর্থাৎ জলবায়ু আর জৈব পদার্থ এই দুটো মাটি গঠনে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা নেয়। তারপরে আমরা আদিশিলায় যদি দেখি, আমরা পরোক্ষ কারণগুলো যদি দেখি বা নিষ্ক্রিয় কারণগুলো, তার মধ্যে প্রথমে দেখি আদিশিলা। আদিশিলা মানে হচ্ছে যে শিলা থেকে মাটিটা তৈরি হচ্ছে, অর্থাৎ যে শিলাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি তৈরি হবে। তাহলে যে শিলা থেকে মাটিটা তৈরি হবে সেই শিলার যা ধর্ম গুণ সেটা সেই মাটির মধ্যে থেকে যাবে, যেহেতু সেটা প্যারেন্ট মেটেরিয়ালের যা গুণ সেটা পরবর্তীকালে সেই মাটির মধ্যে সেই গুণটাই থেকে যাবে। তো যেমন আদিশিলা যদি চুনের পরিমাণ বেশি থাকে সেই মাটিটা খুব দৃঢ় এবং সুগঠিত হয়ে যায়। আবার ব্যাসাল্ট থেকে মাটি তৈরি হলে সেটা এঁটেল মাটি হয়ে যাবে, তাতে ক্ষার বেশি থাকবে, জল ধারণ ক্ষমতা বেশি হয়ে যাবে। তো এইভাবে আদিশিলার ধর্ম বা গুণ যা থাকবে তার থেকে তৈরি যে মাটিটা সেটারও ধর্ম গুণ তাই থাকবে। এবার হচ্ছে ভূপ্রকৃতি, রিলিফ। ভূপ্রকৃতি অনেক সময় মাটি তৈরিতে সাহায্য করে। যেমন খুব ঢালু অংশ যদি হয়, খুব ঢালু হলো, তাহলে এখানে বৃষ্টি হলে বৃষ্টির জলের সঙ্গে মাটি ধুয়ে বা পাথর ধুয়ে চলে যাবে। তাহলে এখানে কি হবে, মাটির সৃষ্টি হবে না। মাটির সৃষ্টি হলো তার থিকনেস খুব কম, কাঁকড়ে মাটি হয়ে যাবে। কিন্তু যেখানে ভূমির ঢালটা প্লেন, সমতল, এখানে কি হচ্ছে,
না ওই নুড়ি কাকর পাথর এসে জমা হবে, জমা হয়ে এখানে আবহবিকার ঘটবে, মাটির স্তরটা বেড়ে যাবে, মাটির পুরু স্তরটা অনেকটা গঠিত হবে। তার ফলে কি হবে, এই ঢাল যেখানে বেশি, পার্বত্য অঞ্চলে ওই জন্য মাটি সম্পূর্ণ মাটি হতে পারে না, কিন্তু যেখানে সমভূমি অঞ্চলে সেখানে মাটিটা খুব সম্পূর্ণ মাটি হয়ে যায়। তো এই যে ভূপ্রকৃতির প্রভাবে মাটি কোথায় কেমন ধরনের হবে সেটা আমরা দেখি। এরপর হচ্ছে মাটি গঠনের সময়ের প্রভাব। এই সময়ের প্রভাব হচ্ছে এই 1 ইঞ্চি পুরু মাটি তৈরি হতে অনেক হাজার হাজার বছর সময় লেগে যাবে, এই 1 ইঞ্চি পুরু মাটি তৈরি হতে। তো সেই জন্য সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং মাটিতে যে স্তরগুলো আমরা দেখতে পাই, 3টে স্তর আছে, এ বি সি ডি, এই স্তরগুলো গঠিত হতে অনেক সময় লাগে, কারণ স্তরগুলো এক একটা পরিপূর্ণ স্তর সম্পূর্ণ হতে সময় লাগে। তো সেই সময়টা দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ বা পরিণত মাটি তৈরি হতে সময় সেখানে মেন ব্যাপার। সেই জন্য এই কটার ফাংশন আমরা যদি সময় না দিই তাহলে মাটি সেখানে অপরিণত হয়ে থাকবে। তাহলে জলবায়ু, জৈব পদার্থ, ভূপ্রকৃতি, শিলা এবং সময়, এই 5টার কার্যকারিতায় তৈরি হবে মাটি বা সয়েল। বোঝা গেল? তো আমরা তাহলে এই মাটি সৃষ্টির এই কারণগুলো সম্পর্কে আমরা আজকে এখানে জানলাম, এবং মাটি কাকে বলে, তার কি কি উপাদান সেগুলো সম্পর্কে জানলাম। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, যেমন মাটি কাকে বলে, মাটির কি কি উপাদান আছে, এবং মাটি সৃষ্টির কারণগুলি বা নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো, এরকম প্রশ্ন আসতে পারে। এবং এটা তোমাদের রিডিউস সিলেবাসের ক্ষেত্রে আছে মাটি সৃষ্টিটা। ঠিক আছে, আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করছি।